কখনো কি ভেবে দেখেছেন উত্তর কোরিয়ার মানুষদের দৈনন্দিন জীবন কেমন? চলুন এর একটা উদাহরণ দেওয়া যাক। কল্পনা করুন আপনি উত্তর কোরিয়ার একটি ছোট্ট গ্রামে বাস করেন। শীতের সময় চলছে, বাইরে এতটাই ঠান্ডা যে চতুর জায়গায় বরফের লেয়ার পড়ে গেছে। আপনার কাদামাটির তৈরি ঘর বাড়ি, আর এই ঘরটিকে ঠান্ডা রাখার একমাত্র উৎস একটি ছোট্ট জ্বলন্ত কাঠের চুলো। খাবার জন্য আপনার কাছে রয়েছে মাত্র এক বাউল চাল, আর এই চাল দিয়ে এক সপ্তাহ ধরে আপনাকে খিদে মেটাতে হবে, কারণ এই দেশে সপ্তাহে একবারই রেশন দেওয়া হয়। আপনি খুবই তৃষ্ণার্ত, কিন্তু খাবার জল পান করার জন্য আপনার কাছে কোনো নলের ব্যবস্থা নেই। তাই জল পান করার জন্য আপনাকে নদীর ধারে যেতে হবে, আর জমাট বরফ ভেঙে খাবার জল আর ওয়াশ করার জন্য জল পাত্রে করে বয়ে বাড়ি নিয়ে আসতে হবে, কারণ এখানে রানিং ওয়াটার সরবরাহের কোনো অবকাঠামো নেই। এরপর আপনাকে 12 থেকে 14 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে মাঠে। এখানে চাষের কাজের জন্য কোনো মেশিনের ব্যবস্থা নেই, তাই চাষের সবকিছু কাজই হাতে করে অথবা প্রাণী দ্বারা করতে হবে। যেহেতু আপনি খুবই গরিব, তাই সাইকেল কেনারও সামর্থ্য নেই আপনার, তাই আপনাকে অনেক মাইল পায়ে হেঁটে পথ অতিক্রম করে বাড়ি পৌঁছাতে হবে। আসলে এখানের গ্রাম্য এলাকাগুলিতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। বাড়ি আসার সময় রাস্তায় একটি মৃত ইঁদুর দেখতে পেলেন, আপনি সেটাকে তুলে বাড়ি নিয়ে চলে আসলেন, কারণ আপনি খুবই ক্ষুধার্ত। রান্নার শেষে যখন আপনি ভোজন করতে যাবেন, হঠাৎ কিছু সোলজার আপনার রুমে বলপূর্বক প্রবেশ করলো, আর আপনার ঘরটিকে তন্ন তন্ন করে তারা অনুসন্ধান চালালো, কিন্তু কিছু না পেয়ে আপনার ডিনারের খাবারটিকেই তারা তুলে নিয়ে পালালো। কিন্তু আপনি নিজেকে তারপরেও লাকি মনে করলেন। হ্যাঁ, লাকি, কারণ তাদের সামনে প্রতিবাদ করলে তারা কোনো শর্ত ছাড়াই আপনাকে লেবার ক্যাম্পে পাঠাতে পারে, যেখানে রয়েছে আরও বেশি পরিশ্রম আর কম খাবার, আর সেই সাথে কঠিন শাস্তি। সেখানের গার্ডেরা আপনাকে এভাবে 2 থেকে 5 হাজার পর্যন্ত স্কোয়াড দিতে বলবে, অথবা এমন একটি ছোট্ট খাঁচার ভিতর আপনাকে বন্দি করে রাখা হবে, যার ভিতর আপনি ঠিকভাবে বসতেও পারবেন না। তাই আপনি প্রতিবাদ না করে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন। যেহেতু আপনি ক্ষুধার্ত, তাই আপনি ঘাস কিংবা লতা পাতা দিয়ে স্যুপ বানিয়ে রাতের ক্ষুধা মেটালেন। সারাদিন কঠোর পরিশ্রমের কারণে আপনি ক্লান্ত, তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিশ্রামের জন্য পচা খড়ের গদির উপর শুয়ে পড়লেন, আর আপনি প্রার্থনা করতে থাকলেন পরের দিনটা যেন ভালো কাটে। বন্ধুরা, এটাই হলো উত্তর কোরিয়ার 70% নাগরিকদের জীবন, আর এই আতঙ্কেই এখানে 70% নাগরিকদের দিন কাটতে থাকে। যদি আপনি এই নরকের মধ্যে বাস করেন, তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে মুক্তির স্বাদ গ্রহণ করার চেষ্টা করবেন। কিন্তু এখানেও রয়েছে আরো বড় সমস্যা, 3 জেনারেশন পানিশমেন্ট। উত্তর কোরিয়ার সরকার যদি কোনো জিনিসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যায়, তাহলে স্বদেশত্যাগীদের দমন করা। যদি কোনো ব্যক্তি উত্তর কোরিয়ার বর্ডার ক্রস করে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, আর যদি বর্ডার ক্রস করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে সেই অপরাধীকে লেবার ক্যাম্পে বন্দি করে রাখা হবে, আর এখানে সে সারা জীবন বেতন ছাড়াই কঠোর পরিশ্রম করবে। কিন্তু এই নিয়মে কেবল অপরাধীকে একাই শাস্তি দেওয়া হয় না, তার পরিবারের 3 মেম্বারকেও তার সঙ্গে শাস্তি দেওয়া হয়, তাদেরকেও এই লেবার ক্যাম্পে বন্দি করে রাখা হয়। যদি জেলের মধ্যে এই পরিবারে কোনো সন্তান জন্ম নেয়, তাহলে তাকেও একজন অপরাধী হিসাবে জেলের মধ্যেই রাখা হবে, কারণ তার ব্লাড হচ্ছে অপরাধযুক্ত। 1950 সালে কিম ইল সাং এই আইনটিকে প্রথম চালু করেন। এই আইনের মধ্য দিয়ে সরকার নাগরিকদের মধ্যে তীব্র ভয়ের পরিবেশ তৈরি করতে চায়, যাতে নাগরিকরা দেশ ত্যাগ করার চিন্তা একবারও মাথার মধ্যে না আনতে পারে। উত্তর কোরিয়ায় 3টে পৃথক ধরনের বন্দিশালা রয়েছে: রি এডুকেশন প্রিজন ক্যাম্প, লেবার ক্যাম্প আর পলিটিক্যাল প্রিজন ক্যাম্প। এদের মধ্যে রি এডুকেশন ক্যাম্পে কয়েদিদের সব থেকে কম সাজা দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি খুব ছোটখাটো অপরাধ করে, তাহলে তাকে এই বন্দিশালায় রাখা হয়। যেমন যদি কোনো ব্যক্তি ব্লু জিন্স প্যান্ট পরে, তাহলে মনে করা হবে সে দেশের কালচারের বিরুদ্ধে অপরাধ করেছে, তাই তাকে রি এডুকেশন ক্যাম্পে রাখা হবে। কিম জং উন মনে করে ব্লু জিন্স হলো ওয়েস্টার্ন কালচার, এই কারণে সে এখানে ব্লু জিন্স পরাকে ব্যান করে দিয়েছে। যদি আপনি কখনো উত্তর কোরিয়ানদের পোশাকের দিকে লক্ষ্য করেন, তাহলে কখনোই ব্লু জিন্স পরিহিত অবস্থায় তাদের দেখতে পাবেন না। অপরাধীদের রি এডুকেশন ক্যাম্পের ভিতর রাখার মধ্য দিয়ে তাদের উপর সাইকোলজিক্যাল আর আইডিওলজিক্যাল মেথড ইউজ করা হয়। এখানের অপরাধীদের নিয়মিত ক্লাস নেওয়া হয়, সেখানে তাদের শেখানো হয় কিভাবে সরকারের প্রতি অনুগত থাকতে হয়। এই ক্যাম্পের মূল গোল হলো অপরাধীদের ব্রেনকে ওয়াশ করা। দ্বিতীয় প্রিজন ক্যাম্পটি হলো লেবার ক্যাম্প। যেসব অপরাধীরা দেশ ত্যাগ করার চেষ্টা করে অথবা স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে যায়, তাদেরকেই এই লেবার ক্যাম্পে রাখা হয়। আর এখানে অপরাধীদের কোনো বেতন ছাড়াই পরিশ্রম করতে হয়, যেমন মাইনিং এর কাজ করা, ফ্যাক্টরি কাজ করা অথবা রাস্তাঘাট তৈরির কাজ করা। আর এই ওয়ার্কারগুলিকে গার্ডেরা সর্বদা কঠোর নজরের মধ্যে রাখে। সকাল হলেই এদেরকে কাজের জন্য লরি করে নিয়ে আসা হয়, আর সন্ধ্যায় এদেরকে আবার ক্যাম্পে বন্দি করে রাখা হয়। যদি তারা কাজে অলসতা দেখায়, তাহলে তাদেরকে কঠিন সাজা দেওয়া হয়। এখানে কোনো মেডিকেল ফেসিলিটি নেই, আহত অসুস্থরা চিকিৎসার অভাবে প্রায় সময় মারা যায়। এই জেলের কন্ডিশন ঠিক অনেকটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতোই। তবে উত্তর কোরিয়ার সবথেকে কুখ্যাত প্রিজন ক্যাম্প হলো পলিটিক্যাল প্রিজন ক্যাম্প। যদি কোনো নাগরিক সরকার
অথবা দেশের বিরোধিতা করে কিংবা বিদেশি কোনো গুপ্তচর হয় তখনই তাদেরকে এই পলিটিক্যাল ক্যাম্পে রাখা হয়। এমনকি যদি কোনো অপরাধী সিরিয়াল কিলারও হয়ে থাকে তারপরেও এখানে তাদেরকে রাখা হয় না, কেবলমাত্র কিম জং উনের বিদ্রোহীদেরই এখানে বন্দী করে রাখা হয়। নর্থ কোরিয়ার এই পলিটিক্যাল ক্যাম্পগুলির মধ্যে সবথেকে ভয়ঙ্কর ক্যাম্প হলো কোয়ালিশো। এখানের কয়েদিদের টর্চারের পদ্ধতি হলিউড মুভিকেও হার মানায়। এখানে কয়েদিদের শারীরিক আর মানসিক দুটোর কম্বিনেশনে টর্চার করা হয়। এখানের কমন টর্চার হলো হাত পা আর লাঠি দিয়ে প্রহার করা, 95 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে 2 থেকে 3 দিন পোজ দিয়ে দাঁড় করিয়ে রাখা, আর প্রতি বছর এখান থেকে কয়েদিদের বাছাই করে পাবলিকের সামনে হত্যা করা। মাঝে মাঝে এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, আবার কখনো কখনো ফায়ার স্কোয়াড দিয়ে সবার সামনে গুলি করা হয়। আর এদের হত্যা দেখার জন্য জনগণদের ফোর্স করা হয়, এমনকি বাচ্চারাও সেখানে উপস্থিত থাকে। এই পলিটিক্যাল ক্যাম্পে প্রায় 2 লাখের উপর কয়েদিদের বন্দী করে রাখা হয়েছে। মনে করা হয় এখানের অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় 1 লাখেরও বেশি কয়েদি মারা গেছে। 2017 সালের আগে পর্যন্ত গোটা বিশ্ব জানত না যে উত্তর কোরিয়াতে কোয়ালিশন নামের একটি ভয়ানক পলিটিক্যাল প্রিজন ক্যাম্প রয়েছে। 2016 সালে আমেরিকার একজন টুরিস্ট অটো আম্বিয়ার নর্থ কোরিয়ায় ভিজিট করে। কোরিয়া ভিজিটের কিছুদিন পরেই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তার অপরাধ কেবল সে হোটেল থেকে কিম জং উনের প্রোপাগান্ডা পোস্টার সরিয়ে দেয়। এই অপরাধের কারণে তাকে 15 বছরের পলিটিক্যাল ক্যাম্পে সাজা দেওয়া হয়, কিন্তু মাত্র 1 বছরের মধ্যেই সে মারা যায় আর তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। আর অটো আম্বিয়ারকে এই কোয়ালিশো প্রিজন ক্যাম্পেই বন্দী করে রাখা হয়েছিল। উত্তর কোরিয়ায় যদি কোনো ফরেনার ভিজিট করতে আসে তাহলে তার সম্পূর্ণ ট্রিপের উপর নজর রাখা হয়। তাকে কেবল সেই জায়গাগুলিতে ভিজিট করার পারমিশন দেওয়া হয় যেই জায়গাগুলো ডেভেলপ, কারণ উত্তর কোরিয়ার সরকার কখনোই চায় না তাদের দারিদ্র গ্রাম্য এলাকার করুণ দৃশ্যকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে। এখানে ডার্ক রিয়ালিটিকে গোপন করে কিম সেই সব জিনিসকে প্রমোট করে যা দেখে গোটা বিশ্ব মনে করবে যে উত্তর কোরিয়া সবথেকে হ্যাপি আর বেস্ট কান্ট্রি। যেমন এই ট্রাফিক লেডিটিকেই দেখুন। পূর্বে যখন ট্রাফিক লাইটের অতটা প্রচলন ছিল না, অনেক দেশে হিউম্যান ট্রাফিক কন্ট্রোলার রাখত যারা হাতে করে ট্রাফিকের নির্দেশ দিত। বাকি দেশের মতো উত্তর কোরিয়াও ট্রাফিক কন্ট্রোলার হিসেবে মানুষের সাহায্য নেয়, কিন্তু এই জবের জন্য পুরুষদের পরিবর্তে মহিলাদের বাছাই করত। বর্তমানেও এই ট্রাফিক কন্ট্রোলারদের জব হলো এখানের হাইলি ডিমান্ডেড জব। এখানে কোনো ট্রাফিক লাইট নেই, পরিবর্তে সুন্দর আর অ্যাট্রাকটিভ মহিলাদের সিলেক্ট করা হয়। এভারেজ উত্তর কোরিয়ানদের থেকে এদের স্যালারিও অনেক বেশি। কিন্তু যদি কোনো ফরেনার এই ট্রাফিক লেডিদের ফটো ক্যাপচার করে তাহলে তাদেরকে জেলে পাঠানো হবে না, কারণ সে উত্তর কোরিয়ার অ্যাডভান্স সিস্টেমকে প্রমোট করছে। যদি এখানের মেয়েদের আকর্ষণীয় লুক থাকে তাহলে তাদের জন্য রয়েছে অসংখ্য হাই পেইড জব ফেসিলিটি। এমনই একটি ডিমান্ডেড জব হলো প্লেজার স্কোয়াড বা কিপুংজো। প্রায় 2000 সুন্দরী মেয়েদের নিয়ে এই কিপুংজো গঠিত হয়, যাদের প্রধান কাজ হলো উত্তর কোরিয়ার হাই র্যাঙ্ক অফিসিয়ালদের খুশি করা, তাদের এন্টারটেইন করা। উত্তর কোরিয়ার এই সিক্রেট প্লেজার স্কোয়াড সম্পর্কে গোটা বিশ্ব পূর্বে কিছু জানত না। 2010 সালে একজন পলাতক মি হাইং ম্যারি ক্লিয়ার ম্যাগাজিনে প্লেজার স্কোয়াড সম্পর্কে ডিটেলে বর্ণনা করে। মি হাইং ছিল এই প্লেজার স্কোয়াডের একজন সদস্য। তিনি বলেন এই প্লেজার স্কোয়াডের 3টে গ্রুপ রয়েছে। মনচুক জো, এই গ্রুপের প্রধান কাজ হলো ফিজিক্যাল সার্ভিস প্রোভাইড করা। হেনবক জো, যাদের কাজ হলো অফিসিয়ালদের সামনে গান করা, ড্যান্স করা, বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটি প্রোভাইড করা। গামুজো, এদের কাজ হলো অফিসিয়ালদের মেসেজ করা। এদেরকে একটি বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে বাছাই করা হয়। সবার প্রথমে দেখা হয় এরা কুমারী কিনা, দেখতে সুন্দরী হতে হবে, বয়স 18-র নিচে হতে হবে। এদের চাকরির মেয়াদ 26 বছর পর্যন্ত। রিটায়ারমেন্টের পর এরা হাই র্যাঙ্ক অফিসিয়ালদের বিবাহ করে নেয়। নিয়োগপ্রাপ্ত মেয়েদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা আর অনেক অর্থও পেয়ে থাকে।